গুদাম হিসেবে ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অভিযান, পণ্য ভর্তি 5 লাইটারের জাহাজকে জরিমানা। খাগড়াছড়িতে অবরোধে 144 ধারা অব্যাহত, সেনা বিজিবির টহল। পার্বত্য এলাকা নিয়ে গভীর ষড়যন্ত্রে ইউপিডিএফ, দাবি আঞ্চলিক সেনা কমান্ডারের। মহা অষ্টমীতে কুমারী রূপে দেবী দুর্গা ও নারী শক্তির বন্দনা, 5 নৈবেদ্যে অর্চনা শেষে পুষ্পাঞ্জলি। মণ্ডপে মণ্ডপে উপচে পড়া ভিড়। স্বাগত এখন জনপদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। চট্টগ্রাম বন্দর চ্যানেলে বহির্নগরে লাইটারেজ জাহাজে পণ্য মজুদের অভিযোগে অভিযান চালায় কর্তৃপক্ষ। এ সময় অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক না থাকা এবং বিভিন্ন অনিয়মের দায়ে আরও 4টি গম বোঝাই লাইটারেজ জাহাজকে জরিমানা করা হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পণ্যের দাম বাড়াতে লাইটারেজ জাহাজকে গুদাম হিসেবে ব্যবহার করা হয় বলে মনে করছেন বন্দরের কর্মকর্তারা। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। অভিযোগ আছে, বাজারে পণ্যের দাম বাড়ানোর কৌশল হিসেবে কিছু অসাধু আমদানিকারক পণ্য খালাস না করে সাগরে লাইটারের জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করেন। এভাবে অবৈধভাবে পণ্য মজুদ ঠেকাতে জাহাজে পণ্য লোড করার 72 ঘন্টার মধ্যে বন্দরের জলসীমা ত্যাগের নির্দেশ থাকলেও তা মানে না অনেকে। অসাধু আমদানিকারকদের আইনের আওতায় এনে বাজারে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বহির্নোঙরে অভিযান চালায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সকাল 11টা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্টগার্ড ও বন্দরের নিরাপত্তা বিভাগ এতে অংশ নেয়। আমরা আজকে যেটা আসছি যে আমাদের আমরা যে নিষেধাজ্ঞাটা যেটা বলবৎ আছে যে 72 ঘন্টার বেশি থাকা যাবে না, এটা কারা কারা কমপ্লাই করতেছে, কে কে করতেছে না, এগুলো আমরা দেখার জন্য আজকে এসেছি আপনাদেরকে নিয়ে। তো আমরা যেটা দেখলাম যে কিছু কিছু অনিয়ম চোখে পড়েছে। এই সময় বন্দর চ্যানেলে অবস্থান করা বিভিন্ন জাহাজের কাগজপত্র, বহির্নোঙরে অবস্থানের সময় ও অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা হয়। যদিও খবর পেয়ে সরে যায় অনেক জাহাজ। অভিযানের সময় অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিক না থাকায় বসুন্ধরা গ্রুপের এমভি বসুন্ধরা 27 এবং নির্ধারিত সময়ের পরেও বন্দরে অবস্থান, ট্যারিফ পরিশোধ না করা এবং বে ক্রসিং এর মেয়াদ পার হওয়ায় বিশ্বাস গ্রুপের 4টি গম বোঝাই জাহাজকে জরিমানা করা হয়। এই সমস্যাগুলো পেয়েছি এর মধ্যে আছে যে বন্দরের কিছু তারা ডিউজ ক্লিয়ার করেনি, সেটার জন্য জরিমানা হবে এবং নির্ধারিত সময়ের বেশি 72 ঘন্টার বেশি স্টে করেছে সেটার জন্য জরিমানা হবে। আরেকটা জাহাজে আমরা দেখেছি ফায়ার এক্সটিংগুইশার তার ফল্ট ছিল, তার ফায়ার এক্সটিংগুইশারটা নষ্ট ছিল, সেটার জন্য জরিমানা হবে। যদিও জাহাজের মাস্টার দাবি করেন কিছু সমস্যা থাকায় মালিকপক্ষ থেকে তাদের বন্দরে অবস্থান করতে বলা হয়েছে। ইঞ্জিন নষ্ট থাকার কারণে এখন মোটামুটি ফিটার আসছিল ঢাকা থেকে, ফিটার এসে কাজ কমপ্লিট করে দিছে। তা আমরা এখন হয়তো বা এই বাটায় পারলে চলে যাবো, নাহলে পরবর্তী বাটার সময় রাত্রে চলে যাবো। ঠিক আছে, সমস্যার কারণে নাহলে কখনো আমরা এভাবে থাকি না। এবারে প্রথম আর কি থাকা হয়েছে অনেকদিন, নাহলে আমরা লোড করে চলে যাই। কিন্তু আমাদের যেহেতু নিজস্ব মাল, কেন আমরা এক শিপ খালি করবো আর শিপ লোড করবো আমাদের নিজস্ব মাল। সাধারণত ছোলা, ডাল, গম, ভুট্টা, চিনি ও সয়াবিন বীজ সহ নানা পণ্য খোলা অবস্থায় আমদানি করা হয়। এসব পণ্য নিয়ে আসা বড় বড় মাদার ভেসেলগুলো বন্দরের জেটিতে প্রবেশ করতে পারে না। এগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটারের জাহাজে পণ্য খালাস করে। প্রায় 2000 লাইটারের জাহাজ চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্য পরিবহন করে। হাজেরা শিউলি, এখন চট্টগ্রাম। দুর্গাপূজা ও অবরোধ শিথিল করায় খাগড়াছড়িতে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। খুলেছে কিছু কিছু দোকানপাট। আতঙ্ক থাকলেও কাজের তাগিদে ঘর ছেড়ে বাইরে আসছেন মানুষ। তবে 144 ধারা অব্যাহত আছে আর কঠোর নজরদারি চালিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে সেনাবাহিনীর দাবি, খাগড়াছড়ির সংঘর্ষ পরিকল্পিত এবং তা ভবিষ্যতে বড় ধরনের পরিকল্পনার অংশ। বহিঃশক্তির ইন্ধনে ইউপিডিএফ পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও প্রমাণ পেয়েছে সেনাবাহিনী। আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ।
খাগড়াছড়িতে বিভিন্ন মোড়ে মোড়ে কড়া পাহারা বসিয়েছে সেনা, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী। সড়কে টহল, চেকপোস্টে তল্লাশির পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাড়াগুলো ঘিরে সতর্ক অবস্থায় সবাই। অবরোধ পরিস্থিতি কিছুটা শিথিল করায় গত 2 দিনের চেয়ে মঙ্গলবার পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে। খুলেছে কিছু দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। আতঙ্ক কাটিয়ে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন কেউ কেউ। এছাড়া দুর্গাপূজা ঘিরে উৎসবও চলছে সনাতনী পাড়ায়। তবে পাড়াগুলোতে এখনো স্বস্তি ফেরেনি। বিশেষ করে গুইমারা এখনো ঘরে ফিরতে পারেনি অনেকে। দুপুরে পুড়ে যাওয়া সেই গুইমারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক, এসপি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানান, এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যথাসম্ভব ত্রাণ সহায়তা ও তাদের দাবি দেওয়া আলোচনার টেবিলে সমাধানের চেষ্টা চলছে। অবরোধ প্রত্যাহারের সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা কিন্তু খুব দ্রুত 144 ধারা তুলে নেওয়ার বিষয়টি বিবেচনা করব এবং আমি মনে করি তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেটি পূরণের জন্য কিন্তু আসলে অবরোধ প্রত্যাহার করা প্রয়োজন। আশা করছি আমরা আলোচনার টেবিলে এটি সমাধান করব। সকালে সেনাবাহিনী জানান, পার্বত্য এলাকা নিয়ে একটি গোষ্ঠী গভীর ষড়যন্ত্র করছে, যার পেছনে বহিঃশক্তিরও ইন্ধন রয়েছে। এই সংঘর্ষ একটি বড় ধরনের পরিকল্পনার অংশ বলেও দাবি করেন তিনি। বহিঃশক্তির অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে আরও কঠোর হবার ইঙ্গিত দেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্যাৎ করেছি, ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয়, কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত। অবরোধ শিথিল হলেও খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। আটকে আছে পণ্যবাহী শত শত যানবাহন। পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় খাগড়াছড়িতে 144 ধারা অব্যাহত রেখেছে প্রশাসন। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। বগুড়ায় ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। দুপুরে কাহালু উপজেলার মাগুরা গ্রামে হত্যাকাণ্ড হয়। গ্রামবাসী জানায়, পুকুরে মাছ চাষ নিয়ে মাগুরা গ্রামে যান ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক রাহুল সরকার। এ সময় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান তারা। তাদের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী পূজা মণ্ডপগুলোর নিরাপত্তায় বিজিবি সার্বক্ষণিক তৎপর বলে জানিয়েছেন 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ। দুপুরে আখাউড়া উপজেলার রাধানগর এলাকার শ্রী শ্রী রাধা মাধব আখড়া পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আখাউড়া ও বিজয়নগর উপজেলায় ভারত সীমান্তবর্তী 38টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্প স্থাপন করেছে বিজিবি। পরে সীমান্তবর্তী অন্যান্য পূজা মণ্ডপ পরিদর্শন করেন বিজিবির কর্মকর্তারা। শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে মন্দির আর মণ্ডপগুলোতে চলে কুমারী পূজা। সকাল থেকেই পূজা দেখতে মণ্ডপ আর মন্দিরে উপচে পড়া ভিড় ছিল ভক্তদের। অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহা অষ্টমী। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। দুর্গোৎসবের মহা অষ্টমীতে কুমারী পূজাকে কেন্দ্র করে বর্ণিল হয়ে ওঠে আয়োজন। নানান সাজ পোশাকে ভক্ত উপাসককে পূর্ণ হয়ে ওঠে প্রতিটি মণ্ডপ আর মন্দির। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য, এই 5 নৈবেদ্যে অনুষ্ঠিত হয় কুমারী পূজা। পুষ্পাঞ্জলিতে বর্ণিল হয়ে ওঠে উপাসনালয়। সিলেটের দক্ষিণ সুরমার দুর্গা মন্দিরে পূর্ণার্থীদের কাঁধে চড়ে দুর্গারূপে আবির্ভূত হন 6.5 বছর বয়সী অভয়া চক্রবর্তী। উলুধ্বনি আর মন্ত্র পাঠের মাধ্যমে দেবীকে গ্রহণ করেন হাজারো ভক্ত। কুমারী
কুমারী পূজার আয়োজনে ময়মনসিংহের রামকৃষ্ণ আশ্রম ও মিশনে ঢল নামে ভক্তদের। তিথি অনুযায়ী শুরু হয় পূজা। 9 বছর বয়সী আরাধ্য শ্রেয়াকে বিশুদ্ধ নারীর রূপে কল্পনা করে পূজা দেন ভক্তরা। উলুধ্বনি শঙ্খ সুরে রাজশাহীতেও জমে ওঠে মহাষ্টমীর আয়োজন। মহানগর সহ জেলার 462টি মন্দির ও মণ্ডপে চলে কুমারী পূজার আনুষ্ঠানিকতা। নগরীর ত্রিনয়নী ও টাইগার মন্দিরে দেবী রূপে বসানো হয় 6 বছর বয়সী অধরা দাসকে। পরে মাতৃরূপে কল্পনায় তাকে পূজা দেন ভক্তরা। ঢাকঢোল আর উলুধ্বনিতে মুখরিত হয় দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম গছাহার মণ্ডপ। নানান আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে মহা অষ্টমীতে দেবীর আরাধনা। দিনভর মন্ত্র পাঠের পাশাপাশি ভক্তরা পুষ্পাঞ্জলি দেন কুমারী মায়ের চরণে। বরিশালের সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে 9 বছরের সন্ধ্যার ভাগে পূজা করেন ভক্তরা। আরাধনার মধ্যে দিয়ে নারী শক্তি জাগরণের প্রত্যাশা করেন পুণ্যার্থীরা। একই আয়োজন ছিল বগুড়াতেও। শামিমা রহমান শাম্মী, এখন। দুর্গাষ্টমীর আরো খবর জানাতে বরিশালের রামকৃষ্ণ মিশন মন্দির থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, মহাষ্টমীর সন্ধ্যায় কি কি আয়োজন রয়েছে জানাবেন? সম্পর্কে জানিয়ে রাখি যে বরিশালের সকাল থেকেই কিন্তু অষ্টমীর নানা ধরনের আয়োজন ছিল এবং সেই আয়োজনকে ঘিরেই কিন্তু মণ্ডপে মণ্ডপে ভক্তদের আমরা ভিড় দেখেছি। বিশেষ করে সকালে অঞ্জলি প্রদান, তারপরে কুমারী পূজা। এখন মুহূর্তে কিন্তু বরিশালের যে মণ্ডপগুলো রয়েছে সেখানে দর্শনার্থী কিংবা ভক্তরা যারা রয়েছেন তারা কিন্তু ঘুরে ঘুরে যে প্রতিমা রয়েছেন কিংবা মণ্ডপগুলো রয়েছেন সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং তাদের যে আনন্দ সেটি কিন্তু উপভোগ করছেন পরিবারের বিভিন্ন ধরনের স্বজনদের নিয়ে। এবং আমরা দেখেছি বিভিন্ন মণ্ডপগুলোতে যারা পরিবার নিয়ে আসছেন, বিশেষ করে ছোট্ট ছোট্ট শিশুদের নিয়েও কিন্তু তারা এই পূজা মণ্ডপগুলোতে ভিড় করছেন এবং পুরো পূজা মণ্ডপের যে আলোকসজ্জাগুলো সেগুলোই কিন্তু বলে দিচ্ছে যে বরিশালে উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত যে দুর্গা উৎসব সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং সকলে খুব সুন্দর সুষ্ঠুভাবে কিন্তু তারা এই যে দুর্গা পূজাটি উপভোগ করছেন এবং বিভিন্ন মন্দির কিন্তু খুব স্বাচ্ছন্দ্যের সাথে ঘুরে বেড়াচ্ছেন। এবং এই মন্দিরটিতে একটি বিশেষত্ব হলো এখানে আলাদাভাবে কিন্তু একটি মেলার আয়োজন করা হয়েছে, যেই মেলাটিকে ঘিরে কিন্তু এখানে একটি বাড়তি যে দর্শকদের কিংবা দর্শনার্থীদের ভিড় সেটি কিন্তু আমরা সবসময় লক্ষ্য করি। এবং আমরা দেখেছি যে প্রিয়জনদের সাথে সবাই মণ্ডপে এসে ছবি তুলছে, বিভিন্ন ধরনের আলোকসজ্জার সাথে ছবি তুলছে। সব মিলিয়ে বলা যায় যে বরিশালে উৎসব মুখর পরিবেশেই কিন্তু এবারের দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এবং যারা দর্শনার্থীরা রয়েছেন তারা বলছেন যে গত যে কোনো বারের তুলনায় এবছর বরিশালের যে পূজার আয়োজন সেটি অনেক সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীতে এইভাবেই সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। একই সাথে আরও বড় পরিসরে দুর্গাপূজার আয়োজন হবে এমনটি তারা প্রত্যাশা করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তরফ থেকেও বলা হয়েছে যে তাদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে 3 স্তর বিশিষ্ট যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু তারা চলমান রয়েছে এবং তারাও কিন্তু ঘুরে ঘুরে দেখছেন যে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু তারা খেয়াল রাখছেন। সব মিলিয়ে বলা যায় যে বরিশাল জেলায় এবং মহানগরীতে গত বছরের তুলনায় এবছর বেশ কয়েকটি মণ্ডপ বেড়েছে এবং পূজার সংখ্যাও বেড়েছে। বরিশাল জেলায় 640টি পূজা মণ্ডপে এবার পুজো অনুষ্ঠিত হচ্ছে এবং বরিশাল মহানগরীতে 47টি পূজা মণ্ডপে এবার দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চলছে এবং সকাল থেকেই অঞ্জলি প্রদানের মাধ্যমে কিন্তু এই যে অষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এখন কিন্তু ধীরে ধীরে মণ্ডপগুলোতে ভিড় বাড়ছে এবং মহানগরী জুড়েই কিন্তু পুরো সড়ক এবং পুরো মহানগরী পুরো আলোকসজ্জায় সজ্জিত রয়েছে। তো সব মিলে বলা যায় বরিশালে উৎসবমুখর পরিবেশে এবার দুর্গাপূজার আয়োজন হচ্ছে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শম্পা। বরিশালের রামকৃষ্ণ মিশন মন্দির থেকে মহাষ্টমীর খবর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। হাজারো ভক্ত আর দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরি গ্রামের গঙ্গাচরণ মালাকার বাড়ির পূজা মণ্ডপ। প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রমী থিম এবং মনোমুগ্ধকর আলোকসজ্জায় সাজানো হয়েছে মণ্ডপটি। দর্শনার্থী ও ভক্তদের বরণে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। পূজা অর্চনার পাশাপাশি আরতি দেখানো হচ্ছে বড় পর্দায়, যা উপভোগ করছেন ভক্ত দর্শনার্থীরা। এবারে জেলায় 554টি মণ্ডপে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গোৎসব। এই পূজা আস্তে আস্তে আমাদের প্রতিমার নতুনত্ব এবং লাইটিং, ডেকোরেশন সব কিছু আস্তে আস্তে এর সুদর্শনের কারণে, বিভিন্ন কারুকার্যের কারণে এর পরিসর অনেক বড় হয়ে যায়।
এই সাথে সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।